আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিটিভির আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ রায়হান। দর্শক, বাংলাদেশের সম্পদের আজকের এই আয়োজনে আমরা আলোচনা করব পরিবেশ বিষয়ক নানা দিক নিয়ে। সেই সাথে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি গ্রিনটেক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের সাথে। আমরা মূলত এখানে যে বিষয়গুলো উঠে আসবে সেটি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি থেকে শুরু করে গ্রিন ব্যাংকিং, স্মার্ট গ্রিন ভিলেজ প্রকল্প সহ নানান বিষয়। আর এর জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি গ্রিনটেক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব লুৎফুর রহমানকে। জনাব লুৎফুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। জনাব লুৎফুর রহমান, আপনি যেই প্রতিষ্ঠানের সাথে আছেন গ্রিনটেক ফাউন্ডেশন, আপনারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে আসলে অ্যাডভোকেসি কাজটি করে যাচ্ছেন, বিশেষ করে পরিবেশ, জলবায়ু এবং সেই সাথে গ্রিন একটি পরিবেশ করার ক্ষেত্রে যেই কাজগুলো করা দরকার সেগুলো আপনারা করছেন। আপনারা ইউএনডিপি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করে থাকেন। তো আপনাদের আসলে মূল কাজটা আপনারা কি কি করছেন বাংলাদেশে একটু আমাদেরকে বলবেন। গ্রিনটেক ফাউন্ডেশন 2016 সাল থেকে বাংলাদেশে মূলত টেকসই লক্ষ্যমাত্রা যেটা মানে এসডিজি, ইউএন জাতিসংঘে ঘোষিত যে এসডিজি গোল, সেই গোলকে বাংলাদেশে বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। এবং আমাদের কার্যক্রমগুলোর ভিতরে মূলত অ্যাডভোকেসির কাজগুলো বেশি, পলিসি গাইডলাইন তৈরি করা এবং মূলত এই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করে। সাথে সাথে আমরা পাশাপাশি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেমন জাতিসংঘ সহ এরকম যারা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলো বাংলাদেশে কাজ করছেন তাদের সাথেও বিভিন্ন প্রজেক্টের সাথে ইনভলভ হয়ে কাজ করা। আমাদের কার্যক্রম শুরু হয় 2016 সালে, ইমিডিয়েট আফটার দি অ্যানাউন্সমেন্ট অফ দি এসডিজি গোলস। আপনারা জানেন 2015 সালে জাতিসংঘের সাধারণ সভায় এই গোলটি উপস্থাপিত হয় এবং 2030 সাল পর্যন্ত একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সরকার এই লক্ষ্যমাত্রায় স্বাক্ষর করেছেন এবং সেটা নিয়ে সরকারিভাবে কাজ শুরু হয়েছে। তো আমরা এই বিষয়টি 16 সাল থেকেই বিশেষ করে সচেতনতা বা অ্যাওয়ারনেসের কাজগুলো আমরা করে থাকি বা করে এসেছি। এবং আমাদের সেই সময় মূল ফোকাসটা ছিল টেকসই জ্বালানি, যেটাকে বলা হয় সৌরবিদ্যুৎ বা রিনিউয়েবল এনার্জি, সেটা নিয়ে আমরা কাজ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনার্জির সাথে আমরা জয়েন্ট কোলাবোরেশনে বেশ কিছু অ্যাক্টিভিটিস আমরা করেছি। বিশেষ করে গভর্নমেন্ট লেভেলে এই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বিভিন্ন ওয়েতে আমরা সেমিনার বা সিম্পোজিয়ামের মাধ্যমে, কনফারেন্সের মাধ্যমে আমরা মূলত এটাকে ইমপ্লিমেন্টেশন যারা পার্টনার রয়েছে, স্টেক হোল্ডার রয়েছে, বিশেষ করে ব্যাংকস, আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাদের সাথে বিভিন্ন গাইড তৈরি করার ক্ষেত্রে আমরা কাজ করেছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক বিশেষ করে সাস্টেনেবল ফাইন্যান্স ডিভিশন, যেটা আগে গ্রিন ব্যাংকিং নামে পরিচিত ছিল, সেখানে মাত্র 23টি প্রোডাক্ট নিয়ে শুরু করে। বাট পরবর্তীতে এই প্রোডাক্টগুলো ইনক্রিজ করে আমরা এই মুহূর্তে প্রায় 92 বা 98টি প্রোডাক্ট, মানে প্রতিনিয়ত এটা বাড়ছে। তো এই প্রোডাক্টগুলোকে আইডেন্টিফাই করা, বিশেষ করে কোন প্রোডাক্টটি গ্রিন এবং সেই গ্রিন প্রোডাক্টগুলো কিভাবে, এটা কিন্তু আসলে আমাদের যারা দর্শক আছেন কিংবা আমরা অনেকেই আসলে জানি না যে গ্রিন টেকনোলজি এবং যেটার সাথে আসলে আপনারা ইন্ট্রোডিউস করাতে চাচ্ছেন সবাইকে, এই বিষয়টি আসলে কি? আসলে গ্রিন বলতে সেটাকে বোঝানো হয় যেটা হচ্ছে পরিবেশকে ক্ষতি করবে না বা কম ক্ষতি করবে। এবং জ্বালানিটা যেহেতু আমাদের একটি বড় একটি টেকনোলজির মধ্যে কি কি পড়ে আর কি একটু যদি ক্লিয়ারলি এখানে টেকনোলজির ভিতরে যদি আমি স্পেসিফিক আপনার জ্বালানিটা বলি, তাহলে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমাদের সোলার এনার্জি রয়েছে, উইন্ড এনার্জি রয়েছে, যেগুলো বেশি পপুলার, এবং ওয়েভ এনার্জিটাও গ্লোবালি এখন অনেক পপুলার। বাট আমাদের দেশে মূলত রিনিউয়েবল এনার্জি যেটা আমরা বলি বা সোলার এনার্জি, সেটাকেই বেশি আমরা এটাকে প্রমোট করার চেষ্টা করছি, যেহেতু আমাদের দেশে সূর্যের আলো এবং প্রাকৃতিকভাবে আমরা সূর্যকে বেশি ব্যবহার করতে পারছি। এবং তাপমাত্রা আপনারা দেখছেন যে জলবায়ু প্রভাবের কারণে তাপমাত্রার প্রভাব বেড়েছে, এর কারণে এটার প্রোডাক্টিভিটিটাও আমরা মনে করি যে বেশি, বা এটার আউটপুটটা আমরা বেশি পাই বিশ্বের অনেক জায়গা থেকে। এই জন্য সোলার এনার্জির প্রসপেক্টটা আমাদের দেশে ভালো। ইদানিং আপনারা দেখেছেন যে উইন্ড এনার্জি নিয়েও কাজ হয়েছে এবং উইন্ড টাওয়ার বা উইন্ড টারবাইন আমাদের বেশ সাকসেসফুলি কয়েক জায়গাতে এস্টাবলিশ হয়েছে। বাট এর বাইরে আমরা আরও কিছু টেকনোলজি নিয়ে কাজ করেছি, যেগুলো আসলে সবগুলো ঘুরে ফিরে কিন্তু জলবায়ু প্রভাবকে কিছুটা হলেও সাপোর্ট দেওয়ার একটি ক্ষেত্র। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি, সেখানে আমরা মূলত প্রথম বলা যায় বাংলাদেশে নেট জিরো ক্যাম্পাস, অর্থাৎ পুরো ক্যাম্পাসটা জিরো এনার্জিতে একটা সময়
আমরা করার একটা পরিকল্পনা নিয়েছিলাম 2018 সালে, এবং সেইটার মূলত আমরা 10 কিলোওয়াট একটা প্রজেক্টের মাধ্যমে আমরা সেই অ্যাক্টিভিটিসটাকে উদ্বোধন করি, যেটা ছিল একটি পাইলটিং। আলটিমেটলি গভর্নমেন্ট যদি সেই সাপোর্টটা দিত তাহলে হয়তো আমরা সেই ক্যাম্পাসটাকে আমরা নেট জিরো ক্যাম্পাস হিসেবে বাংলাদেশের প্রথম ইউনিভার্সিটি ক্যাম্পাস হিসেবে সেটাকে এস্টাবলিশ করতে পারতাম। আচ্ছা, আপনারা মূলত একটি অলাভজনক প্রতিষ্ঠান। জি। তো আপনারা আসলে আপনাদের যে ইন্টারনাল ম্যানেজমেন্ট কিংবা ব্যবস্থাপনা কাঠামো, মানে সেটা আসলে আপনারা কিভাবে কাজ করেন? সেক্ষেত্রে কোনো আন্তর্জাতিক মডেলকে আপনারা অনুসরণ করেন কিনা? আমাদের যেহেতু এটা সোসাইটি অ্যাক্টের আন্ডারে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত, এবং সেই ক্ষেত্রে এখানে কাঠামোগতভাবে আমাদেরকে সেই সরকারি যে নিয়ম নীতি আছে, নিয়মাবলী আছে, সেটাকে আমাদের ফলো করতে হয়। কেননা তারা আমাদের সাথে যখন পার্টনারশিপ করেন বা আমাদের সাথে যখন যৌথ আমরা যখন কোনো প্রজেক্টে ইমপ্লিমেন্ট করি, তখন তাদেরও কিছু গাইডলাইন থাকে। তো সেভাবে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে। এবং আমরা গ্রিন টেক ফাউন্ডেশন মূলত আরেকটা আমরা জাতিসংঘের বিশেষ করে ইউএনডিপির একটা প্রজেক্টের সাথে ইমপ্লিমেন্টিং পার্টনার হিসেবে আছি। বিশেষ করে ওদের একটা কর্পোরেট আছে, স্মল গ্র্যান্টস প্রোগ্রাম, SGP, ইউএনডিপি। সেটার আমরা গ্রিন টেক ফাউন্ডেশন মূলত লোকাল ন্যাশনাল স্টিয়ারিং কমিটির একজন সদস্য হিসেবে আমরা মূলত কিছু গ্র্যান্ট আমরা এখানে দিই, বিশেষ করে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ যেগুলো পরিবেশকে সাপোর্ট দেয়, এবং যেগুলো উদ্যোক্তা হিসাবে তাদেরকে বিভিন্ন ব্যবসা, বা সেটা কোনো ব্যবসা হতে পারে বা কোনো প্রজেক্ট হতে পারে, অ্যাক্টিভিটিস হতে পারে, সেগুলোকে আমাদের এই প্রজেক্টের মাধ্যমে সহায়তা করে থাকি। কোন কোন এলাকায় সেটার ইমপ্লিমেন্টেশন করেছেন আপনারা? আমরা মূলত আমাদের লাস্ট দুটো ফেজে আমাদের ফান্ডিংটা আমরা করেছি। সেই ক্ষেত্রে আমরা প্রায়োরিটি ছিল কোস্টাল এবং হিল ট্র্যাক্সটা আমাদের মানে পাহাড়ি অঞ্চলটা আমাদের মূলত টার্গেটেড ছিল, এবং সেখানে থেকে কিছু প্রজেক্টকে আমরা বাছাই করে এই পর্যন্ত আমরা প্রায় 10টা অর্গানাইজেশনকে আমাদের ফান্ডিংটা করা হয়েছে, এবং সেই ফান্ডিংয়ের মিনিমাম একটা অ্যামাউন্ট হচ্ছে 30 থেকে 40 লক্ষ টাকা, এবং সেটা দিয়ে যাতে তারা একটা প্রজেক্ট অ্যাটলিস্ট তারা একটা প্রাইমারি ডেভেলপমেন্ট করতে পারে, সেই সাপোর্টটা আমরা দিয়ে থাকি। আপনারা মাঠ পর্যায়ে যেমনি আসলে মানুষের সাথে কাজ করেন, ঠিক তেমনি সরকার সহ আন্তর্জাতিক সংস্থার সাথে বিশেষ করে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদের সাথে কাজ করেন। আসলে এই দুই সেক্টরটা কিভাবে আপনারা সমন্বয় করছেন? এটা ভেরি ইন্টারেস্টিং, কারণ আমরা যখন ফিল্ড লেভেলে কাজগুলো করতে গিয়ে যে ফিডব্যাকটা পাই বা তাদের কাছ থেকে যে ইনফরমেশনগুলো পাই, সেগুলোকে আমরা কম্পাইল করে একটা পলিসি ব্রিফের মতো তৈরি করি, এবং সেই পলিসি ব্রিফগুলো নিয়ে মূলত আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর যেটা রয়েছে, সেটা মন্ত্রণালয় হোক, অধিদপ্তর হোক, তাদের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আমাদের প্রথম আমরা একটু ইনফর্মাল বা 1-to-1 মিটিং করি, এবং পরবর্তীতে হয়তো বা কোনো রাউন্ড টেবিল হোক বা বিভিন্ন ডিসকাশনের মাধ্যমে হোক, সেটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য আরও যারা এটার সাথে স্টেক হোল্ডার মানে গবেষক রয়েছেন বা যারা আরও এটার সাথে সম্পৃক্ত, তাদেরকে নিয়ে আমরা মূলত পলিসি ডায়ালগগুলো করে থাকি। আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা নতুন একটি বিষয় সামনে এনেছিলেন, যে গ্রিন ব্যাংকিং। রাইট। তো এই গ্রিন ব্যাংকিংটা আসলে কিভাবে সেটার বাস্তবায়ন করা যায় এবং এর সাথে আসলে জনসাধারণ কিভাবে সম্পৃক্ত হতে পারে? আসলে আমাদের গ্রিন ব্যাংকিংটা এখন শুরুতে যদিও গ্রিন ব্যাংকিং নামে এটা শুরু হয়েছিল, এখন এটাকে সাস্টেনেবল ব্যাংকিং বা টেকসই অর্থনীতি হিসেবে বলা হয়। এই সাস্টেনেবল ফাইন্যান্স বা সাস্টেনেবল ব্যাংকিংটা মূলত বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন রয়েছে। সেই বাংলাদেশ ব্যাংকের পলিসি এবং গাইডলাইন অনুযায়ী আমাদের অন্যান্য যে ব্যাংকগুলো আছেন তারা সেইভাবে তারা ফান্ডিংগুলো করে থাকেন, এবং সেক্ষেত্রে আমি তো যেটা উল্লেখ করেছি যে বেশ অনেকগুলো বিজনেস এবং প্রোডাক্টকে আইডেন্টিফাই করা হয়েছে, যে প্রোডাক্ট এবং বিজনেসগুলোকে ধরা হয় যে এগুলো বর্তমানে বেশি যেগুলো পরিবেশকে ক্ষতি করছে সেগুলো যাতে কম ক্ষতি করতে পারে। যেমন আপনি যদি উদাহরণস্বরূপ আমি বলি, যেমন অটো ব্রিক্স যেটা আছে, আপনারা জানেন আমাদের যে ইট ভাটাগুলো আছে, নর্মাল ট্র্যাডিশনাল যে ইট ভাটাগুলো, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কালো ধোঁয়া উৎপন্ন করে, এবং সেটার মাধ্যমে কিন্তু পরিবেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো অটো ব্রিক্সটাকে এই প্রোডাক্ট মানে ফাইন্যান্সের মাধ্যমে ফাইন্যান্স করা হয়েছে ইনিশিয়ালি খুব বেশি, যাতে এখানে কালো ধোঁয়াটাকে রিডিউস করে সেটা থেকে আমাদের গ্রিন হাউস এফেক্টটাকে কমানো যায়। এর বাইরে আপনার গ্রিন ইন্ডাস্ট্রিগুলোকে, যে ইন্ডাস্ট্রিগুলো আসলে আমাদের মূলত অর্থনীতির একটা বড় স্তম্ভ, সেখানে কিন্তু আপনার ইন্ডাস্ট্রিগুলো থেকেও পলিউশন হয়, সেটা যাতে গ্রিন ইন্ডাস্ট্রি হিসাবে ডেভেলপ করার জন্য উদ্যোক্তারা আগ্রহী হয়। ন্যূনতম 3 to 6% ইন্টারেস্টে বা ফান্ডিংয়ে আপনার একটা ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে। এছাড়াও আরও অনেকগুলো ফান্ডিংয়ের ব্যবস্থা করেছে শুধু এই ধরনের গ্রিন বা
সবুজ উদ্যোগের জন্য। এটা কি মানে সবার ক্ষেত্রেই যারা উদ্যোক্তা হতে চান, নাকি যারা অলরেডি ব্যবসায় আছেন না, তারা সেটা নিতে যে পারবে? কেউ যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য আরও একটা 400 কোটি টাকা একটা ফান্ড রিসেন্টলি ইন্ট্রোডিউস হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার এটা অ্যানাউন্স করেছেন। এর বাইরে প্রায় 800 কোটি টাকার মতো ফান্ড রয়েছে যারা উদ্যোক্তা রয়েছেন বা উদ্যোগী হতে চান, কিন্তু গ্রিন বিজনেস অর্থাৎ পরিবেশের ক্ষতি না করে যারা বিজনেস করতে চান তাদের জন্য। আচ্ছা, এক্ষেত্রে ধরেন একজন এন্টারপ্রেইনার, যাদেরকে আপনারা বলছেন যে গ্রিন এন্টারপ্রেইনার হিসাবে আপনারা তৈরি করতে চান, রাইট। তারা যদি আপনাদের কাছে আসে, সেক্ষেত্রে আপনারা তাকে এই বিষয়ে কোনো পরামর্শ কিংবা সহযোগিতা এক্স্যাক্টলি, করতে পারেন আমরা কিনা? সেটাই করে থাকি। আমাদের এই মুহূর্তে উদ্যোক্তাদের জন্য মূলত বিজনেস ইনকিউবেশন সেন্টার বলি, অর্থাৎ এই ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে একজন উদ্যোক্তা তার ব্যবসাটাকে একদম আইডিয়া স্টেজ থেকে কিভাবে স্কেল আপ করতে পারবে সেই ব্যাপারটাকে আমরা গাইড করার মানে পরামর্শ দেওয়া থেকে সেক্ষেত্রে শুরু আসলে করে। উদ্যোক্তার যোগ্যতা কি হওয়া লাগবে, মানে আপনাদের ক্রাইটেরিয়াটা কি? এটার জন্য মিনিমাম তার যে প্রোডাক্ট বা সে যে উদ্যোগটা নিচ্ছে সেটা যেন বিজনেস ভায়াবল হয়, এবং আমরা 3টা জিনিসকে খুব প্রাধান্য দিই। নাম্বার 1 হচ্ছে যে ইট মাস্ট বি ভায়াবল, মানে ইন বিজনেস কনসেপ্ট, মানে ইকোনমিক্যালি, এবং এনভায়রনমেন্টালি সাস্টেনেবল হতে হবে, কারণ পরিবেশকে ক্ষতি করার সেটা যাতে না হয়। এবং নাম্বার 3 হচ্ছে যে প্রোডাক্টটা অবশ্যই স্কেলেবল হতে হবে। আচ্ছা, জনাব লুৎফর রহমান, আরেকটি বিষয় আমি একটু জানতে চাই যে আসলে এই যে পরিবেশ বান্ধব বিষয়টা আমরা যেমনি সরকারের কাছ থেকে দেখছি, বিভিন্ন এনজিও সংস্থা নানানভাবে আসলে কাজ করছেন, সভা সেমিনার মানববন্ধন হয়েই যাচ্ছে। তা আপনার কাছে কি মনে হয় যে পরিবেশ বান্ধব প্রযুক্তিটা আসলে সবাই কেন নিচ্ছে না, মানে এটা কেন বারবার বলা লাগতেছে সবাইকে? এটা নর্মাল প্রযুক্তির থেকে একটু কস্টলি, বাট ইনিশিয়ালি এটা কস্টলি হলেও লং টার্মে কিন্তু এটা আবার অনেক মানে আপনাকে ইকোনমিক্যালি এটা সাপোর্ট দেয় বা এটা অনেক রিডিউস করে কস্টটাকে। কিন্তু এই যে ইনিশিয়াল যে একটা কস্ট, এই কস্টটা আসলে অনেক সময় আমাদের উদ্যোক্তারা বেয়ার করতে আগ্রহী হন না, মোটিভেটেড হন না। বিকজ যেখানে আমার নর্মাল একটা টেকনোলজি ইউজ করলে যে কস্টিংটা তার যদি 2 টাইমস বা 3 টাইমস বেশি একটা মানে এই ধরনের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি টেকনোলজি হয়, তখন স্বাভাবিকভাবেই একজন উদ্যোক্তা চাইবে না ইনিশিয়ালি একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে। তো এই জায়গাটাতেই মূলত গভর্নমেন্টের পলিসিটা, গভর্নমেন্ট এখন এই পলিসিটা অ্যাডপ্ট করেছে যে হ্যাঁ, তোমরা যদি এই টেকনোলজি নিতে চাও সেক্ষেত্রে গভর্নমেন্ট সেই সাপোর্টটা দেবে। অর্থাৎ কেউ চাইলে যদি সেই টেকনোলজি নিতে চায়, সে যদি নর্মাল টেকনোলজি ইউজ করে বিজনেস করতে চাইতেও সেই সেম ইনভেস্টমেন্টে হয়তো বা গভর্নমেন্ট সাপোর্টে তারা গ্রিন টেকনোলজি নিয়ে কাজ করতে পারবে। কিন্তু যারা আসলে সাপোর্ট চান, ওই বিষয়টা কি এতটা স্মুথ যে সাপোর্ট চাইলে তারা পাচ্ছেন? এই জায়গাটাতে কিছুটা জটিলতা অবশ্যই আছে আমি বলবো, যেটার জন্য আমরা কাজ করেছি। আসলে আমাদের এটা একটা আমি মনে করি যে আমাদের একটি সফলতা যে আজ থেকে 5 বছর বা 10 বছর আগেও কিন্তু এই বিষয়টা অত মানে অ্যাওয়ার ছিল না। মানে ইভেন ব্যাংকগুলো যখন এটার, আপনারা জানেন যে এই পলিসিটা 2015 সালেই এটা ডেভেলপ করেছেন বাংলাদেশ ব্যাংক, কিন্তু আমরা দেখেছি 2015 সাল থেকে 20 সাল পর্যন্ত মানে ব্যাংকগুলোতে আসলে এই বিষয়টা নিয়ে তাদের ভিতরে অ্যাওয়ারনেসটা ছিল না। আগে ব্যাংকাররা অ্যাওয়ার হয় যে আসলে এটার কেন প্রয়োজন, এবং তারাই আসলে তাদের ক্লায়েন্টদেরকে যদি মোটিভেটেড করতে না পারে, ইনফ্যাক্ট ক্লায়েন্টরা গিয়ে তো আসলে এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারবে না। তো এই কাজটা হয়েছে। আপনি যেটা যথার্থ বলেছেন যে এটার ব্যাপারে যে প্রতিবন্ধকতাটা, সেটা অন্যতম কারণ হচ্ছে অ্যাওয়ারনেস, এবং অ্যাওয়ারনেসটা বোথ সাইডেই রয়েছে। যারা লেন্ডিং করবেন তাদেরও যেমন অ্যাওয়ারনেসের ঘাটতি রয়েছে, যারা আসলে দিচ্ছেন তাদেরও এখন পর্যন্ত অ্যাওয়ারনেসের ওই মাত্রাটা আসতে পারে নাই। আচ্ছা, আপনারা এই পর্যন্ত যে কাজগুলো করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কোনো সাফল্য কিংবা যে কাজটি আসলে উদাহরণ দেওয়ার মতো এমন কোনো কাজ আছে কিনা? জি, আমরা 2020 সাল থেকে মূলত একটা উদ্যোগ আমরা নিয়েছিলাম, যেটাকে আমরা বলেছি গ্রিন ইনক্লুসিভ বিজনেস চ্যাম্পিয়ন। অর্থাৎ এর মাধ্যমে আমরা সারা বাংলাদেশ থেকে কিছু এরকম নতুন উদ্যোক্তাদেরকে বাছাই করার চেষ্টা করেছি একটা কম্পিটিশনের মাধ্যমে, এবং সেখান থেকে আমরা প্রায় 4 বছরে আমরা 30টির উপরে উদ্যোক্তাদেরকে সিলেক্ট করতে সক্ষম হয়েছি, প্রতি বছর 10 জন করে। এবং আমরা গ্রিনটেক ফাউন্ডেশন আমরা একটা জয়েন্ট প্রজেক্টে আইডি বাংলাদেশের সাথে ব্যাম্বো ফর ক্লাইমেট অ্যাকশন নামে একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের আন্ডারে বেশ কিছু এরকম ক্ষুদ্র উদ্যোক্তাদেরকেও আমরা মেন্টরিং করে তাদেরকে একটা লেভেলে নিয়ে গিয়েছি। তো আমরা যদি আমাদের সাকসেস জায়গা বলি, সেটা হচ্ছে যে আমরা এই প্রায় নাম্বারস অফ স্টার্ট আপদেরকে বা ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে গ্রিন বা সবুজ ব্যবসায়ী হিসাবে একটা লেভেল পর্যন্ত আমরা সাফল্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছি। এবং সেই জায়গাটাতে বলা যায়
ব্যাংকগুলোর সাথে তাদের পার্টনারশিপ অর্থাৎ ফাইন্যান্সিং পার্টনারে এবং এছাড়াও ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে তাদের কোলাবোরেশনের কাজেও আমরা ভূমিকা রেখেছি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে আগামী 5 বছরে কোনো প্ল্যান যেগুলো আপনারা করেছেন এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আসলে ঝুঁকিগুলো আসলে কি কি আপনাদের কাছে কি মনে হয়? সবচেয়ে বড় যেটা আমরা এই মুহূর্তে ফেস করছি বা ফিল করছি সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিসটা যেহেতু আসলে অনেকটা সিএসআর এবং বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারদের ফান্ডিংয়ে হয়ে থাকে, তো এখানে ইউএসএআইডি সহ বেশ কিছু ফরেন বিশেষ করে ডেভেলপমেন্ট পার্টনাররা তাদের ফান্ডিংটা আমাদের দেশ থেকে অনেকটাই রিডিউস করেছেন বা উইথড্র করছেন। তো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, কারণ হচ্ছে যে আমরা সরকারিভাবে যেহেতু ওভাবে প্রজেক্টগুলোর ক্ষেত্রে ফান্ডিং পাই না বা ফিনান্সিয়াল সাপোর্টটা পাই না, আমাদেরকে এই সাপোর্টগুলোর উপরে অনেক ক্ষেত্রে ডিপেন্ডেন্ট হতে হয় অর্গানাইজেশন রান বা প্রজেক্ট রানের ক্ষেত্রে। তো ওই জায়গাটাতে একটা বড় চ্যালেঞ্জ যে আমরা ওই ফান্ডিংগুলো আসলে আমরা যেহেতু লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে আপডেটেড হচ্ছি মিডল ইনকাম কান্ট্রি হিসাবে, তো ওই কারণে হয়তো বা আমাদের এনজিও ফান্ডিংগুলো বা ডেভেলপমেন্ট পার্টনারদের ফান্ডিংগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ। আদারওয়াইজ স্কোপ আবার অপরচুনিটিজ আছে যদি আমাদের যে হিউজ অ্যামাউন্ট অফ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর ফান্ড যেটা আছে সেটাকে যদি আমরা এই ধরনের কাজের জন্য ইউটিলাইজ করতে পারি সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি একটা অপরচুনিটিস আছে, কারণ আমাদের পরিবেশ শান্ত হলে বা সব মিলিয়ে ফিউচারে আমরা একটা অপরচুনিটি দেখতে পাই যদি সিএসআর ফান্ডগুলোকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি। আচ্ছা, একটু জানতে চাবো যে আপনাদের এই গ্রিন টেক ফাউন্ডেশন থেকে মানে পরবর্তী কোন বিষয়টি নিয়ে আপনারা কাজ করছেন এবং এই এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে আসলে আপনাদের কাছে কি মনে হয় যে এই কাজটা করতে পারলে আমাদের মনে হবে যে আমরা প্রায় 80% কাজ সম্পন্ন করতে পেরেছি? আমরা মনে করি যে বাংলাদেশে পপুলেশন মানব যে জনসংখ্যা রয়েছে সেটা একটা মানব সম্পদ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। তো এই মুহূর্তে আমাদের ফোকাসটা হচ্ছে এই জনসম্পদটাকে ডেভেলপ করার জন্য বিভিন্ন টেকনিক্যাল তাদের যে টেকনোলজিক্যাল সাপোর্ট বা তাদের প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা আমরা দিতে পারি বা দেওয়ার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে এবং এটার জন্য আমরা বেশ কিছু ইনকিউবেশন সেন্টার রিসেন্টলি আমরা ঢাকার আরেকটি আমাদের যদিও প্রথম ইনকিউবেশন সেন্টার আমরা ঢাকার গুলশানে করেছি, আরেকটি ইনকিউবেশন সেন্টার রিসেন্টলি আমরা করেছি পুরনো ঢাকার দিকে অর্থাৎ পুরনো পল্টন ওই এরিয়াতে। তো আমরা ওখান থেকে এটাকে চাচ্ছি আরও দেশব্যাপী বিভিন্ন জেলা শহরগুলোতে এই ইনকিউবেশন সেন্টারটাকে ডেভেলপ মানে এক্সপ্যান্ডেড করতে। তো তাতে যেটা হবে যে আমরা সারা দেশের যে স্টার্টআপ বা এসএমইগুলোকে আমরা ঢাকায় বসে সাপোর্ট দিতে গিয়ে তাদের জন্য অনেক ক্ষেত্রে বিড়ম্বনা হচ্ছে বা তাদের জন্য একটু কস্টলি হয়ে যাচ্ছে, কারণ একটা ছেলে কক্সবাজার থেকে ঢাকায় এসে এই সাপোর্টটা নেওয়া তার জন্য অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট। আমরা যদি তাকে কক্সবাজারে বা সেই পঞ্চগড়ে বা সেই দিনাজপুরে গিয়ে তাদেরকে সাপোর্টে দিতে পারি তাহলে তাদের জন্য যেমন উপকার হবে, সারা দেশের অর্থনৈতিক উন্নয়নে একটা বড় ধরনের এখন পর্যন্ত গুলশান এবং পল্টনে আপনারা যেই সেন্টার করেছেন সেখানে আসলে আপনারা কি কি শেখাচ্ছেন? আমরা ইনকিউবেশন সেন্টারগুলোতে মূলত তাদের একটা বিজনেসকে স্টার্ট করার জন্য যা যা প্রয়োজন ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করে তাদের লাইসেন্সিং করা, তাদের আদার্স যে ডকুমেন্টেশনগুলো করা, তার প্রোডাক্ট বা বিজনেসটাকে R&D করা, সেটাকে ফার্দার এক্সপান্ড করার জন্য বা এস্টাবলিশ করার জন্য ফান্ডিং অ্যারেঞ্জ করা, এই কাজগুলোর ক্ষেত্রে আমরা তাদেরকে সাপোর্ট মেন্টরিং সাপোর্ট যেটাকে বলা হয়। এক্ষেত্রে কোনো ফি নিচ্ছেন আপনারা? আমরা এই মুহূর্তে কোনো ফি নিচ্ছি না, আমরা যেহেতু কিছু প্রজেক্টের সাপোর্ট নিয়ে আমরা তাদেরকে করেছি, বাংলাদেশ ব্যাংক থেকেও আমরা একটা সিএসআর ফান্ডের একটা সাপোর্ট পেয়েছি, এগুলোর মাধ্যমে মূলত আমরা তাদেরকে ফ্রি অফ কস্টেই এখনো পর্যন্ত দিচ্ছি। আচ্ছা, কি মনে হয় কেমন সাড়া পাচ্ছেন? বেশ ভালো সাড়া পাচ্ছি এবং আমরা যেটা বললাম যে আমরা রিসেন্ট যে প্রজেক্টটা শেষ করলাম ওখানেও আইডি এটা মূলত সুইজারল্যান্ড এমবেসির একটা ফান্ড ছিল। তো সেই ফান্ডিংয়ে আমরা অ্যারাউন্ড 10টা বিজনেস বিশেষ করে ব্যাম্বো বেস বা ব্যাম্বো ফোকাস করে যে বিজনেসগুলো করছে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। বাট অনেক কোয়েরি ছিল এবং অনেকেই আসলে এই সাপোর্টটা নিতে চায়, কিন্তু আমাদের যেহেতু লিমিটেশনস আছে, আমাদের ফান্ডিং লিমিটেশন, তো এটা যদি আমরা ওভাবে ওভারকাম করতে পারি তাহলে অবশ্যই আমরা আরও এর ব্যাপ্তিটা বাড়াতে পারবো। জনাব লুৎফর রহমান, আমরা অনুষ্ঠানের একদম প্রায় শেষ পর্যায়ে একটু বলবেন যে আসলে টেকসই জীবনযাপন, পরিবেশ রক্ষা এবং সবুজের সাথে কিভাবে জীবনযাপন করা যায় এর কোনো সহজ কোনো সমাধান কিংবা একটি কোনো বিশেষ বার্তা আছে কিনা আপনার একটু থাকলে আমাদেরকে একটু বলবেন। এটার জন্য আসলে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে মাইন্ডসেট, মানে সবুজ কেউ যদি পরিবেশ বান্ধব বা পরিবেশ মানে ক্ষতি না করে নিজের জীবনকে মানে লাইফস্টাইলকে চেঞ্জ করতে চায় তাহলে তার মাইন্ডসেটই যথেষ্ট, কারণ এখন এনাফ অপশন রয়েছে
কেউ যদি চায় আমি পরিবেশ বান্ধব কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করব, এটা খুবই ইজি। যদি আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা সবচেয়ে বেশি পলিউশনটাকে মনে করি প্লাস্টিক, এটা বড় পলিউশন, যেটা আসলে অনেক সময় আমাদের মাইন্ডসেটের কারণে বা আমাদের লাইফস্টাইলের কারণে আমরা আমাদের মনে অজান্তেই কিন্তু আমরা অনেক বড় ক্ষতি করে ফেলছি। তো এটা যদি আমরা একটু মানে মানসিকভাবে প্রস্তুতি নিতে পারি যে না, আমি অ্যাটলিস্ট একটা জায়গাতে আমি আমার লাইফটাকে চেঞ্জ করবো, যে আমি ওয়ান টাইম বা সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে আমি একটু রিডিউস করব। কারণ আমরা সবাই যখন বাজারে যাই, বাজারে গিয়ে কিন্তু অনেক সময় অপ্রয়োজনীয়ভাবে পলিথিন নিয়ে আসি, এটার পরবর্তী ব্যবহারটা যে কী হচ্ছে সেটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না। তো ওই ক্ষেত্রে যদি আমরা যদি নেওয়াটাই বন্ধ করি, তাহলে হয়তো বা পরবর্তী যে ইফেক্টটা সেটাকে আমরা রিডিউস করতে মানে পারবো, প্রোডাকশনও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ জনাব লুৎফর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম গ্রিন টেক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব লুৎফর রহমানের সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন তাদের যে কার্যক্রম, বিশেষ করে সবুজের সাথে থাকার ক্ষেত্রে, সবুজ উদ্যোক্তা তৈরি করা, গ্রিন ব্যাংকিং করার ক্ষেত্রে যে কাজগুলো তারা করে থাকেন সেই বিষয়গুলো আমরা শুনলাম। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সৈয়দ রায়হান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।